বন্ধুগণ নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজকে একটা দেশের খবর নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। বিহারে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে খুব সরগরম এখন প্রাদেশিক রাজনীতি এবং দেশের রাজনীতিও। বিহারে আগামী নভেম্বর মাসে ইলেকশন হবে, এই বছরে 2025-এর নভেম্বরে। তার জন্য সব পার্টি প্রচুর প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং যে ইলেকশনের যে লড়াইটা, নির্বাচনী যে লড়াইটা, সেই লড়াইটা মূলত দুটো দলের মধ্যে হবে। একটা হচ্ছে বিজেপি লেড এনডিএ অ্যালায়েন্স এবং কংগ্রেস লেড ইন্ডিয়া অ্যালায়েন্স। তো এই যে দুটো দলের মধ্যে লড়াই হবে, এছাড়াও আরও অনেক পার্টি আছে, সেই পার্টিগুলোর এর সঙ্গে লড়াইয়ের ময়দানে নামবে। যেমন নতুন পার্টি হয়েছে জনসুরাজ পার্টি, আইপ্যাকের প্রশান্ত কিশোর এমনিতে আইপ্যাক করে খুব নাম করেছেন। তো যাই হোক, তার একটা দল, তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া আছে আসাদুদ্দিন ওয়েসির AIMIM, যিনি হায়দ্রাবাদের সাংসদ। তারও এখন বিহারে 4-5 জন MLA আছে, মূলত কিষানগঞ্জ এরিয়া থেকে, যে মুসলিম অধ্যুষিত এলাকা, সেখান থেকে তার 4-5 জন MLA কিন্তু এখনও আছে। তো যাক, এই পার্টনারদের যে ইকুয়েশনটা, সেটা আমি আপনাদেরকে বলি। অ্যাজ ফার অ্যাজ অ্যালায়েন্স পার্টনার্স আর কনসার্ন, সেখানে যে এনডিএর মধ্যে তো বিজেপি মেজর দল। এর বাইরে বিহারের রাজনীতির প্রেক্ষিতে জেডিইউ, জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের পার্টি, তাদের সঙ্গে এই অ্যালায়েন্সের মধ্যে আছে, তিনি এখন মুখ্যমন্ত্রীও। এছাড়া আছে LJP, লোক জনশক্তি পার্টি, রামবিলাস, চিরাগ পাসওয়ান যেটাকে হেড করেন। এছাড়া আছে হাম, হিন্দুস্তানি আবাম মোর্চা, জিতনরাম মাঝির পার্টি, তিনি এখন কেন্দ্রে মন্ত্রীও, MP হয়েছেন। এ বাদ দিয়ে আছে উপেন্দ্র কুশওয়ার RLP বা RLSP বলে। তো এই সব মিলিয়ে হচ্ছে এনডিএ অ্যালায়েন্স। এখন টোটাল যে বিধানসভা আসন বিহারে, সেটা হচ্ছে 243। এখন এই 243 আসনের সিট শেয়ারিং হচ্ছে বিভিন্ন দলের মধ্যে। যে বিভিন্ন সূত্র থেকে যে সম্ভাব্য তথ্যটা উঠে এসেছে এবং যেগুলো আগামী দিনে হতে পারে, তার মধ্যে আমি বিভিন্ন সূত্র ঘেঁটে একটা নির্দিষ্ট ফিগারই বলছি, কারণ অনেকে এখান থেকে ওখান বলেছে, মানে 100 থেকে 105, 110 এরকম টাকা। আমি সেরকম বলছি না, আমি তথ্য ঘেঁটে একটা নির্দিষ্ট ফিগার বলছি, যেটার থেকে 2-4টে করে প্লাস মাইনাস অবশ্যই হবে শেষ পর্যন্ত, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত। কারণ যতক্ষণ না ফাইনাল সিট শেয়ারিং হচ্ছে এবং ঘোষণা হচ্ছে, এবং সেই প্রত্যেকটা সিটে কোন কোন প্রার্থী কোন কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে সেটাও নির্ধারিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যে ভোটের ইকুয়েশন, সিট শেয়ারিং এবং প্রার্থী বিভিন্ন জোটের দলের মধ্যে, এটা নিশ্চিত করে সত্যি বলা খুব মুশকিল। তবু আমি যেটা বিভিন্ন তথ্য ঘেঁটে দেখেছি রিসার্চ করে, সেটা হচ্ছে বিহারে বিজেপি সম্ভবত 102টি সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে, জেডিইউ তারাও 102টি সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে, LJP আর রামবিলাস পাসওয়ান, চিরাগ পাসওয়ানের দল, তারাও সম্ভবত 27টি সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে। হাম, জিতেনরাম মাঝির দল, তারা 5টি সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং RLSP, উপেন্দ্র কুশওয়ার দল, তারা 3টি সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আদার্স 4টা সিট ছাড়া আছে। যখন কোনো দলের সঙ্গে টানাপোড়েন হবে ভোটের এই সিট শেয়ারিংয়ে, সিটের বাটোয়ারাতে, তখন কম বেশি করা যাবে। বা অনেক ইন্ডিপেন্ডেন্ট থাকেন, বা খুব ছোট্ট দল আছে, একটা ব্লকে বা একটা সাব ডিভিশন একটা দল আছে যেখানকার প্রার্থী কিন্তু খুবই শক্তিশালী, তাকে হয়তো কোনো দল সমর্থন করে দিতে পারে। এইভাবে মোটামুটি দুটো পার্টি 102 বিজেপি এবং জেডিইউ এখানে লড়াইয়ের ময়দানে থাকবে। এবং এই এনডিএর যে ফাইনাল সিট শেয়ারিং, সেই ডেটটা হতে চলেছে আগামী 15ই সেপ্টেম্বর 2025। সেই দিন কে কত সিট পাবে, কে কোথায় দাঁড়াবে, এই বিষয়টা নাকি একদম নির্ধারিত হবে। এরপর বলি ইন্ডিয়া অ্যালায়েন্স। ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে সবচেয়ে বড় পার্টি বিহারে কিন্তু RJD। এর বাইরে আছে, RJDর সঙ্গে আছে কংগ্রেস, তাছাড়া লেফট, বিহারের লেফটদের একটা মস্ত বড়
প্রভাব আছে, লেফটদের একটা ওখানে প্রভাব আছে, অর্থাৎ লেফটরা তাদের সঙ্গে আছে। এর বাইরে আছে ভিআইপি, বিকাশশীল ইনসান পার্টি, সেটা হচ্ছে মুকেশ সাইনি। মুকেশ সাইনি বিশেষ পরিচিত হচ্ছে তিনি বলিউডে স্টেজ ডিজাইনের নাকি কাজ করতেন, যেটা আমি দেখেছি বা পড়েছি। এর বাইরে আছে এলজেপি পারস, মানে রামবিলাস পাসওয়ানের মৃত্যুর পর এলজেপি পার্টিটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা রামবিলাস পাসওয়ান, একটা এলজেপি লোক জনশক্তি পার্টি রামবিলাস, আর সেটা তার ছেলে চিরাগ পাসওয়ান, তিনি এখন মন্ত্রী এবং এমপিও, তিনি সেটা পরিচালনা করেন। এর বাইরে এলজেপি আরেকটা অংশ, সেটা যে তার ভাই যিনি মারা যাওয়ার পর যিনি কিছুদিন খাদ্যমন্ত্রী ছিলেন এনডিএ সরকারে, তিনি এখন এই কংগ্রেস আরজেডির সঙ্গে জুড়েছেন। তারও 2-4টে সিট নিশ্চয়ই আগামী দিনে থাকবে বা তাকে দেওয়া হবে, যেহেতু আরজেডি কংগ্রেসের সঙ্গে তিনি জুড়ে গেছেন, তিনি এনডিএ অর্থাৎ বিজেপির সঙ্গ ছেড়ে দিয়েছেন। এরপরে এই আরজেডির মধ্যে যে সিট শেয়ারিংয়ের যে পসিবিলিটি আছে, সম্ভাবনা, তার একটা নির্দিষ্ট ফিগার বলছে এখানেও 2-4-5টা কম বেশি হবেই, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। মোটামুটি যেটা আমি বিভিন্ন তথ্য ঘেঁটে পড়ে দেখলাম যে আরজেডি এখানে 136টা সিটে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে, কংগ্রেস করবে 60টা সিটে, লেফট 20টা সিটে, ভিআইপি বিকাশশীল ইনসান পার্টি যেটা মুকেশ সাইনি সে 20টা সিটে, এলজেপি পারস তাকে সম্ভবত 2টো সিট দেওয়াতে পারে, এবং আদার্স এখানে ইন্ডিপেন্ডেন্ট বা টানাপোড়েনের জন্য যেখানে অ্যাডজাস্ট করতে হবে সেটা, বা কিছু কিছু ওই যে তাদের হয়তো ডাইরেক্ট দলের সঙ্গে যুক্ত নয় কিন্তু এলাকাভিত্তিক যথেষ্ট প্রভাব আছে, কোনো কোনো নেতা আছেন, তো তাদেরকে হয়তো সমর্থন করতে পারে, এরকম 5 জন, তো টোটাল 243। এখন এইখানেই একটা মস্ত বড় প্যাঁচ আছে, যেমন কংগ্রেস আগের বারে নাকি 70টা সিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল, এখন এবারে 60টা সিটে তারা রাজি হবে কিনা বা 62-65তে রাজি হবে কিনা সেটা সন্দেহ আছে। দ্বিতীয়ত মুকেশ সাইনির দল, তিনি আবার 60টা সিট চেয়ে বসেছেন। তিনি কোন জনধারে বলে 60টা সিট চেয়ে পাঠিয়েছেন এটা আমার জানা নেই, যদিও বিহারে আমার বন্ধু অনেক আছে, তাদের সঙ্গে আমি বিভিন্ন সময় এই রাজনীতিগতভাবে আলোচনাটা করি। কিন্তু যাই হোক, তো এই টানাপোড়েনটায় 60টা থেকে 20টা, তো এখানে কীভাবে সেটা ম্যাচ করবে সেটা বলা বড় মুশকিল। তো এই যে দলগুলো, তাদের যিনি কোঅর্ডিনেটর এখন, তিনি হচ্ছেন এক্স ডেপুটি প্রাইম মিনিস্টার আরজেডির তেজস্বী যাদব, যিনি লালু প্রসাদ যাদবের ছোট ছেলে। তিনি বিভিন্ন দলের সঙ্গে মিটিং করছেন আলাদা করে এবং জয়েন্টলি মিটিং করে এই সিট শেয়ারিংয়ের সম্ভাবনাগুলো খতিয়ে দেখছেন, এবং কাকে কোন সিট দেওয়া যায় সেটাও খতিয়ে দেখছেন। এখানেও এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ যেখানে বিজেপি এবং আরজেডির শক্তিশালী গড়, সেখানে নিশ্চয়ই কেউ দাঁড়াতে চাইবে না চট করে, ফলে সেইগুলোই বেশি টানাপোড়েনের কারণ হবে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে। এটা যে বিজেপির মধ্যে হবে না সেটা কথা নয়, বিজেপির মধ্যেও তা হতে পারে। যেমন রামবিলাস পাসওয়ান আর মানে যে আরজেডি এলজেপি আর রামবিলাস পাসওয়ানের যে দল, তার ছেলে যেটা এখন পরিচালনা করেন, তারাই ওই 20-22টা সিটে সন্তুষ্ট হবে কিনা সেটা বলা বড় মুশকিল। তবে যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি অমিত শাহর খুব ঘনিষ্ঠ বলে বলা হয়, সেটা হয়তো তিনি মেনেও নেবেন যে বিজেপির তাকে হয়তো বুঝিয়ে সুঝিয়ে সেটা মানিয়েও নিতে পারে। তবে সেও মাঝে মধ্যে বিভিন্ন কথাবার্তা বলছে, এটা হচ্ছে কথা। তো এই রকম একটা টানাপোড়েনে বিভিন্ন দলের মধ্যে আছে। প্রশান্ত কিশোরের দল জনসুরাজ, তারা কোথায় কি প্রার্থী দিবে সেটা এখনও কিছু ফাইনালি, বা তার সঙ্গে কোনো দল যোগ দেবে কিনা সেটা কিছু বোঝা যায়নি। এবং এআইএমএম আসাদুদ্দিন ওয়েসির দল, তারাও কতগুলো সিটে প্রার্থী দেবে সেটা এখনও নির্দিষ্ট করে তারা কিছু কিন্তু ঘোষণা করেনি। তবে প্রচারটা খুব তুঙ্গে চলছে, বা কিছুদিন আগে অন্তত চলেছে। যেমন এর মধ্যে নরেন্দ্র মোদীজি 2-3টা মিটিং করে গেছেন। তিনি গয়াতে, বিহারের গয়াতে একটা শেষ মিটিং করে গেছেন, তার উত্তর বিহারেও একটা মিটিং করে গেছেন। তো তার আবার শুনছি যে আগামী 17-18 সেপ্টেম্বর বোধহয় তিনি আসবেন গয়াতে তার মায়ের পিণ্ডদান করতে। মাতাজি মারা গেছেন, তো মাতাজির পিণ্ডদান করতে তিনি নাকি আবার গয়া আসবেন, এবং এটাও ভোটে একটা প্রভাব বিস্তার করতে পারে। কারণ গয়াতে যে এখন পিতৃপক্ষ চলছে, এবং এরপর যে দুর্গাপুজোর আগে মাতৃপক্ষ শুরু হবে, তো এই পিতৃপক্ষে পিতার পিণ্ডদান করতে বহু হিন্দুরা সেখানে যান, এবং মাতৃপক্ষে বহু হিন্দুরা
মায়ের পিণ্ডদান করতে সেখানে যান যারা গত হয়ে গেছেন, তাদের আত্মার শান্তির জন্য। আরও অন্যান্য যে সমস্ত মানুষের বিশ্বাস আছে সেই বিশ্বাসকে অনুযায়ী সেখানে যান। তো এটা একটা প্রভাব ফেলতে পারে বিহারের নির্বাচনে। এর বাইরে এটা ইন্ডিয়ান অ্যালায়েন্সের পক্ষ থেকে সেখানে রাহুল গান্ধীজি ভিজিট করেছেন। তিনি প্রায় 10 দিনের একটা পদযাত্রাও করেছেন। তার সঙ্গে সেখানে ওই যে তেজস্বী যাদব, তিনি আরজেডির এখন বর্তমান নেতা, কারণ লালু প্রসাদ যাদবজি তো এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছেন, তেজস্বী যাদব তার সঙ্গে ছিলেন। তিনি বিভিন্ন জায়গা ভিজিট করেছেন, বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। সেসব ছবি এবং আলোচনা আমরা আগে দেখেছি এবং শুনেছি। তো এখন তারপরে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রাও সেখানে এসেছিলেন, অখিলেশ যাদব এসেছিলেন, স্ট্যালিনও এসেছিলেন। এর বাইরে তেলেঙ্গানার যে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এসেছিলেন, তারপর কর্ণাটকের মন্ত্রীরাও সব এসেছিলেন। রাহুল গান্ধী মূলত ওখানে ভোট অধিকার যাত্রা করছিলেন, অর্থাৎ ভোট চুরি একটা আওয়াজ তিনি তুলেছিলেন, যদিও সেটা প্রমাণ হয়নি এবং ইলেকশন কমিশন সেটা খারিজ করে দিয়েছে। তারপরে ভোট অধিকার যাত্রা শুরু করেছিলেন। সেখানে একটা মিক্সড রেসপন্স এসেছে। বিভিন্ন জন বলছে ভালো রেসপন্স ছিল, অনেকে বলছে না খুব একটা রেসপন্স ছিল না। ওই সামান্য 100-200 লোকজন নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ছোটো ছোটো মফস্বল শহর আছে সেখানে মিটিং করছেন। তার মধ্যে বেশিরভাগ নাকি বাচ্চাদের এবং শিশুদের উপস্থিতি ছিল, বাচ্চাদের উপস্থিতি ছিল, মানে অ্যাডোলেসেন্স বয়েজদের উপস্থিতি বেশি ছিল। সেটা কিছু কিছু ভিডিওতে দেখাও গেছে। যাই হোক, প্রচারটা তিনি করে গেছেন এবং মিডিয়াতে প্রচার ভালো পেয়েছেন। তো এই বিষয়টাগুলো নিয়ে এখন বিহারের যে রাজনৈতিক মহল, সেই রাজনৈতিক মহলে খুবই চর্চা চলছে আগামী দিনে কী হবে। বিহারের রাজনীতিটা একটা দিক নির্দেশ করবে আগামী দিনে ভারতের রাজনীতি, কারণ এই নির্বাচন পরবর্তী সময়ে আরও অনেকগুলো নির্বাচন আছে। পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, তামিলনাড়ুতে নির্বাচন আছে। তো আরও যে নির্বাচনগুলো আছে এর একটা প্রভাব সেখানে কিন্তু পড়বে। তো বিহারের নির্বাচনটা খুব দিলচস্প হতে শুরু করেছে। আগামী দিনে আরও অনেক এর খবর পাওয়া যাবে। যদি নভেম্বর মাসে নির্বাচন হয়, তাহলে নভেম্বরের শেষ দিন পর্যন্ত যেভাবে নির্বাচন কমিশনের ডেট অনুযায়ী নির্বাচন হতে হবে, ভোট ঘোষণা, ভোটের রেজাল্টের দিন ঘোষণা হবে, সেদিন পর্যন্ত আমরা বিহারে কারা ক্ষমতায় পৌঁছালো সেটা আমরা নির্দিষ্ট করে জানতে পারবো। এখানেই এই আলোচনাটি শেষ করছি। আবার কোনো নতুন বিষয় নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।